নমস্কার, আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা অর্থনীতির একদম গোড়ার ৩টি প্রশ্ন নিয়ে কথা বলবো। এই ৩টি প্রশ্ন এতটাই মৌলিক যে একটা ছোট্ট গ্রাম থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ পর্যন্ত প্রত্যেককেই এর উত্তর খুঁজে বের করতে হয়। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। একবার ভাবুন তো, আমাদের চাওয়া পাওয়ার তালিকাটা ঠিক কতটা লম্বা। একটা ভালো ফোন চাই, তারপরই মনে হয় একটা ল্যাপটপ দরকার, তারপর একটা গাড়ি, একটা সুন্দর বাড়ি। এই যে তালিকা, এটা কি কখনো শেষ হয়? মনে হয় না। কিন্তু এখানেই তো আসল টুইস্টটা। আমাদের এই যে অসীম চাওয়া, সেগুলো পূরণ করার জন্য আমাদের হাতে যা আছে, মানে আমাদের সম্পদ, যেমন ধরুন সময়, টাকা বা প্রাকৃতিক সম্পদ, সেগুলো কিন্তু সীমিত। অর্থনীতিতে এই সমস্যাটাকেই বলা হয় স্বল্পতা বা স্ক্যারসিটি। ধরুন, একটা পরিবারের মাসিক আয় ২৫,০০০ টাকা, অথচ তাদের চাহিদার তালিকাটা দেখুন। বাড়ি ভাড়া আছে, খাওয়ার খরচ, ছেলেমেয়ের পড়াশোনা, জামা কাপড়, একটু বেড়াতে যাওয়া, তালিকাটা যেন শেষই হতে চায় না। এই সীমিত আয় দিয়ে অসীম চাহিদা মেটানোর যে লড়াই, সেটাই হলো স্বল্পতার একদম বাস্তব একটা ছবি। আর অর্থনীতির বাকি সব সমস্যার জন্ম কিন্তু এই স্বল্পতা থেকেই। তো আজকের এই আলোচনাতে আমরা এই স্বল্পতা থেকে জন্ম নেওয়া ৩টে মূল প্রশ্ন নিয়ে কথা বলবো। কি উৎপাদন করা হবে, কিভাবে করা হবে, আর কার জন্য করা হবে। আর একদম শেষে দেখব বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর দেয়। আমাদের প্রথম আর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, কি উৎপাদন করা হবে। যেহেতু আমাদের সম্পদ সীমিত, আমরা তো আর চাইলেই সবকিছু একসাথে বানিয়ে ফেলতে পারি না। তাই আমাদের একটা বেছে নিতে হয়, মানে একটা পছন্দ করতে হয়। তাহলে ভাবুন তো, একটা সমাজকে কি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে? তারা কি বেশি করে খাবার বানাবে, নাকি দেশের সুরক্ষার জন্য অস্ত্র বানাবে? আরও বেশি স্কুল তৈরি করবে, নাকি নতুন নতুন রাস্তাঘাট বানাবে? ব্যাপারটা আরও সহজে বুঝতে চলুন একটা উদাহরণ দেখি। ধরুন, সরকারের কাছে এক টুকরো জমি আছে। সেই জমিতে তারা একটা হাসপাতাল বানাতে পারে, যেটা মানুষের স্বাস্থ্যসেবা দেবে। আবার সেই একই জমিতে একটা নতুন হাইওয়েও বানাতে পারে, যেটা যোগাযোগ ব্যবস্থা ভালো করবে। দুটোই কিন্তু খুব দরকারি, কিন্তু একই সম্পদ দিয়ে তো দুটো জিনিস একসাথে বানানো যাবে না। তার মানে একটাকে বেছে নেওয়ার অর্থই হলো অন্যটাকে ছেড়ে দেওয়া। অর্থনীতিতে এই যে একটা কিছু পাওয়ার জন্য অন্য সেরা বিকল্পটা ছেড়ে দিতে হলো, সেই ছেড়ে দেওয়া বিকল্পের মূল্যটাকেই বলে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। যেমন ধরুন, একজন কৃষকের জমিতে গম আর ধান দুটোই চাষ করা যায়। যদি গম চাষে বেশি লাভ হয়, তিনি সেটাই করবেন। কিন্তু গম চাষ করার জন্য তাকে ধান চাষের সুযোগটা ছাড়তে হচ্ছে। এই যে ছেড়ে দেওয়া ধানের থেকে যে লাভটা হতে পারত, সেটাই হলো গম চাষ করার সুযোগ ব্যয়। বেশ, আমরা না হয় ঠিক করে ফেললাম যে কি উৎপাদন করব, কিন্তু তারপরের প্রশ্নটাই হলো কিভাবে করব। মানে জিনিসটা বানানোর জন্য আমরা কোন কৌশল বা টেকনিক ব্যবহার করব। এখানে মূলত দুটো পথ আছে। দেখুন, উৎপাদনের কৌশল কিন্তু প্রধানত দুই রকমের হয়। একটা হলো শ্রম নিবিড়, মানে যেখানে মেশিনের চেয়ে মানুষের শ্রম অনেক বেশি ব্যবহার করা হয়। এর একটা বড় সুবিধা হলো দেশে অনেক মানুষের কর্মসংস্থান হয়। আর অন্যটা হলো মূলধন নিবিড়, যেখানে মানুষের চেয়ে মেশিন আর প্রযুক্তিই প্রধান। এতে উৎপাদন অনেক দ্রুত আর অনেক বেশি হয় বটে, কিন্তু বেকারত্ব বাড়ার একটা আশঙ্কাও থেকে যায়। এখন যদি বাস্তব উদাহরণ দেখি, ভারতের মতো দেশ যেখানে জনসংখ্যা প্রচুর, সেখানে কর্মসংস্থান বাড়ানোর জন্য তাঁতশিল্পের মতো শ্রমনিবিড় কৌশল বেছে নেওয়াটাই স্বাভাবিক। অন্যদিকে আমেরিকার মতো দেশ, যেখানে শ্রমের দাম অনেক বেশি আর প্রযুক্তিও অনেক উন্নত, তারা স্বাভাবিকভাবেই মূলধন নিবিড় অর্থাৎ মেশিন ভিত্তিক উৎপাদনে জোর দেবে। সুতরাং কোন দেশ কোনটা বেছে নেবে, সেটা পুরোটাই নির্ভর করে তাদের পরিস্থিতি আর সম্পদের ওপর। আচ্ছা, আমরা কি বানাবো আর কিভাবে বানাবো সেটা তো ঠিক করে ফেললাম, কিন্তু এরপর যে প্রশ্নটা আসে সেটাই হয়তো সবচেয়ে জটিল। প্রশ্নটা হলো, এই যে জিনিসগুলো বানানো হলো, সেগুলো কার জন্য? মানে সমাজের কারা এই জিনিসগুলো পাবে? আরও সহজ করে বললে, অর্থনীতির ফলে যে কেকটা তৈরি হলো, সেই কেকের ভাগটা কারা পাবে? সবাই কি সমান টুকরো পাবে, নাকি কেউ বড় টুকরো পাবে আর কেউ ছোট? এখানেও কিন্তু পছন্দের একটা ব্যাপার আছে। একজন উৎপাদক কি বিলাসবহুল গাড়ি বানাবেন, যেটা শুধু সমাজের সবচেয়ে ধনী মানুষরাই কিনতে পারবে, নাকি তিনি সাধারণ মানুষের জন্য কম দামে চালডালের মতো জরুরি জিনিস বানাবেন? দুটোই তো সমাজের চাহিদা, কিন্তু উৎপাদককে ঠিক করতে হবে তিনি কাদের জন্য জিনিসটা বানাচ্ছেন। তার মানে পুরো ব্যাপারটা গিয়ে দাঁড়াচ্ছে আয়ের বন্টনের উপর। আসলে যার কেনার ক্ষমতা আছে, মানে যার কাছে টাকা আছে, সেই তো উৎপাদিত জিনিসটা ভোগ করতে পারবে। তাই কার জন্য উৎপাদন,
এই প্রশ্নটা আসলে সমাজের মধ্যে টাকা পয়সা আর সম্পদের বন্টনের সাথে সরাসরি যুক্ত। তাহলে আমরা 3টে মৌলিক প্রশ্ন দেখে ফেললাম। এখন কথা হলো এই প্রশ্নগুলোর উত্তর কে ঠিক করে দেবে। আর এখানে আসে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার ধারণা। প্রত্যেকটা ব্যবস্থা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য একটা নিজস্ব নিয়ম বা কাঠামো তৈরি করেছে। এটাই হলো সেই মাস্টার প্রশ্ন, যা একটা অর্থনৈতিক ব্যবস্থাকে অন্যটা থেকে আলাদা করে দেয়। সিদ্ধান্ত নেওয়ার আসল ক্ষমতাটা কার হাতে, সরকারের নাকি সাধারণ মানুষ আর উৎপাদকদের? এখানে আমরা 3টে প্রধান অর্থনৈতিক ব্যবস্থা দেখতে পাচ্ছি, আর প্রত্যেকটাই এই প্রশ্নগুলোর উত্তর আলাদা আলাদাভাবে দেয়। যেমন বাজার অর্থনীতিতে ক্রেতা আর বিক্রেতারাই চাহিদা আর যোগানের মাধ্যমে সব সিদ্ধান্ত নেয়। এখানে মূল লক্ষ্য হল মুনাফা। আবার কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতিতে সব সিদ্ধান্ত নেয় সরকার, তাদের লক্ষ্য থাকে সামাজিক কল্যাণ। আর সবশেষে আছে মিশ্র অর্থনীতি। এখানে সরকার আর বাজার দুজনেই মিলেমিশে সিদ্ধান্ত নেয়, চেষ্টা করা হয় যাতে লাভ আর সামাজিক কল্যাণ দুটোর মধ্যেই একটা ভারসাম্য থাকে। বাস্তব দুনিয়ায় যদি দেখি, মার্কিন যুক্তরাষ্ট্রকে বাজার অর্থনীতির একটা বড় উদাহরণ বলা যায়। উত্তর কোরিয়া হল কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতির একটা উদাহরণ। আর আমাদের দেশ ভারত একটা মিশ্র অর্থনীতির খুব ভালো উদাহরণ, যেখানে সরকারি উদ্যোগও আছে আবার বেসরকারি উদ্যোগও আছে। দিনের শেষে আমরা এটা বলতেই পারি যে এই সব ব্যবস্থা, তা সে বাজারভিত্তিকই হোক বা সরকার নিয়ন্ত্রিত, আসলে সেই একই মৌলিক সমস্যা, অর্থাৎ স্বল্পতার সমাধান খোঁজার একটা আলাদা আলাদা পথ বা প্রচেষ্টা। আর মজার ব্যাপার হলো, এই প্রশ্নগুলো কিন্তু শুধু বড় বড় দেশের অর্থনীতির জন্য নয়, আমাদের নিজেদের জীবনের জন্যও সত্যি। আমরা যখন আমাদের সীমিত আয় দিয়ে ভাবি যে কি কিনব, কিভাবে খরচ বাঁচাবো আর কাদের জন্য খরচ করব, তখন আমরাও কিন্তু অজান্তেই এই একই 3টে মৌলিক অর্থনৈতিক প্রশ্নের উত্তর খুঁজি। তাহলে আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করি। এই যে আমরা বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার উত্তর চাবিকাঠি দেখলাম, এগুলোর মধ্যে কোনটা সেরা? আর তার থেকেও বড় প্রশ্ন হলো, কার জন্য সেরা? কারণ প্রত্যেকটা ব্যবস্থারই কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিকও আছে। এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে, তাই না?